পারলাম। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি, ঠিক আছে? ইভেনচুয়ালি তার পরবর্তীতে যারা জয়েন করবে, আমার মনে হয় না তাদের কোনো প্রবলেম হবে। আচ্ছা, আমাকে একটু কষ্ট করে জানাও তো যে আমার স্ক্রিনটা ভিজিবল কিনা। কারণ আজকে একটা ইম্পর্টেন্ট টপিক পড়াবো, তো মানে একটু ভিন্ন আকারে তোমাদের। আজকে আমার নিজের একটু ছুটি ছিল, সো আমি নিজে একটু রিসার্চ করেছি যে কিরকম আসলে তোমাদের কারিকুলাম গুলো সাজানো যায়। সো এই জন্য আমরা ওই আঙ্গিকে একটু পড়ার চেষ্টা করবো। 22 জন অলরেডি জয়েন করে ফেলেছে, সমস্যা নেই, আস্তে আস্তে সবাই জয়েন করবে। ঠিক আছে, তাহলে শুরু করি। বাচ্চারা, ওকে, তোমরা, হুম, আচ্ছা। তো আগের ক্লাসের ক্লাস নোটটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেটা চেক করে নিতে পারো। তবে আজকে আমরা একটু রাইট ফর্ম অফ ভার্বটাকে করবো। তো এই নাও, রাইট ফর্ম অফ ভার্ব, ঠিক আছে? তাহলে আজকে সেকেন্ড ক্লাসটায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আগেই। এখন তোমাদের কাছে আমার একটা বিষয় আমরা একটু জানার চেষ্টা করি। ধরো এই যে ফর্ম, ভার্বের ফর্ম আসলে কয় ধরনের, এটা নিয়ে অনেকের একটু কনফিউশন থাকতে পারে। তো আমরা একটু ফর্ম গুলো আগে জেনে নিই। ধরো কথা কথা আমাদের একটা খুবই ফেমাস ভার্ব হচ্ছে ধরো ইট, তাই না? সো ইট হচ্ছে একটা ভার্ব যেটা কিনা বর্তমানে বেস ফর্মে আছে। আচ্ছা, তোমাদের অনেকে এই কনফিউশনে পড়ে যে স্যার বেস ফর্ম মানে এই যে ভার্বটা না, ইট, এটা হচ্ছে বেস ফর্ম, ঠিক আছে? এইটার আমি যদি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নিয়ে আসি, ইটস, এই ফর্মটা হচ্ছে তোমার যখন আমার ভার্বের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট থাকবে, থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট, যেটা কিনা আমরা এই মানে এই পড়াটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বেশি পড়বো, যে তোমাদের এখনো পড়ানো হয়নি, এটা খুব শীঘ্রই আদাব আমি পড়াবো। স্যার। হ্যাঁ হ্যাঁ, আদাব এগ্রিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা ফর্ম। আরেকটা ফর্ম হচ্ছে তোমার কন্টিনিউয়াস আকারে যেটা ব্যবহার করা হয়। ধরো এইটা ইটিং, প্রত্যেকটাই প্রেজেন্টে। আর যে বিখ্যাত যে দুটো আছে সেটা হচ্ছে তোমার অ্যাট, ইট অ্যাট, এবং হচ্ছে তোমার ইথেন। সো তোমরা সবাই হয়তো অবগত আছো, এটা হচ্ছে ভি টু ফর্ম, যেটাকে বলে পাস্ট ফর্ম। আর এটাকে আমরা জানি প্রেজেন্ট ফর্ম বলে। আর এটাকে বলে পাস্ট পার্টিসিপল। এর নামটা একটু মাথায় রেখো, পাস্ট পার্টিসিপল, কারণ প্রেজেন্ট পার্টিসিপল বলে একটা জিনিস আছে, পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? তাহলে মোটামুটি এটাই হচ্ছে তোমার রাইট ফর্মস অফ ভার্ব অ্যাকচুয়ালি। আমি সংখ্যা দিয়ে নিই প্রত্যেকটার পাশে, 1, 2, 3, 4, 5। এখন আমরা শিখবো যে আমাদের প্রথম যে পার্ট, মানে এই যে ইচ কোথায় কোথায় হবে, অর্থাৎ ভার্ব ওয়ানটা কোথায় কোথায় হবে, ঠিক আছে? সো ঘড়িতে এখন বাজে 28, তো সবাই 30 জন জয়েন করে ফেলেছো, সমস্যা নেই। আমরা তাহলে এই পার্টটা শুরু করি, ঠিক আছে? আসো এই পার্টটা শুরু করি। তার মানে ফার্স্টে হচ্ছে আমাদের বেস ফর্ম অর্থাৎ ভি 1 ফর্ম। আমরা ছোটবেলা মানে আমি পার্সোনালি ভি 1 শিখেছি, তোমরা জানি না তোমরা এটা কি নামে ডাকো। সো আমি দুটোই লিখে রাখছি, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যেটাকে বলে। আচ্ছা, ফার্স্ট রুলটা হচ্ছে ভাইয়া, এই জিনিসটা একটু মাথায় রাখবা। আমি এটা পরীক্ষায় অনেক আসে, এই রুলটা মানে এই প্রসেসটা মাথায় রাখবা। আমার মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পর সব সময়, আই রিপিট, সব সময় ভার্ব 1 হবে। আচ্ছা, ক্লাসে এখন বর্তমানে মার্জিয়া আছো? মার্জিয়া মাজহা, জি স্যার। স্যার তুমি আমাকে কয়েকটা মডেল অক্সিলারির নাম বলো তো। কি হলো? এম, ইজ, আর। না না স্যার, এগুলো মডেল অক্সিলারি না, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? এই যে অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে দুই প্রকার। টেন্স অক্সিলারি, তুমি যেগুলো বলেছো টেন্স অক্সিলারি, আরেকটা হচ্ছে মডেল অক্সিলারি। তুমি আমাকে মডেল অক্সিলারি গুলো বলো তো।
মাঝা, মডেল অক্সিলারি গুলো কি কি? হ্যালো আপু, আমরা কি আছি? হ্যাঁ মাঝা, তুমি একটু মনে করে বলার চেষ্টা করো তো আমাদের মডেল অক্সিলারি কোনগুলা। can, could, may, ওয়েল ডান। আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু পড়ে ফেলবো, ঠিক আছে। মডেল অক্সিলারিজ গুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট, টু, নিড, দেয়ার, ইউজ টু। আমি তোমাদের সবগুলো অবশ্যই পড়াবো না, আমি তোমাদের যেটা সবসময় পরীক্ষায় আসে সেরকম একটা সেন্টেন্স লিখে দিই। ধরো, যেমন এই সেন্টেন্সটা অনেক আসে, আবার বলে রাখি, সবাই লেখ। ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার, লেখো সবাই। ফিনিশ দ্য অ্যাসাইনমেন্ট। এরকম দুটো তিনটা সেন্টেন্স দেখো, আমি দেখি। আই উড রাদার, আই উড রাদার, আই উড রাদার স্টে অ্যাট হোম, আই উড রাদার স্টে অ্যাট। এরপর আরেকটা সেন্টেন্স হচ্ছে দে দেয়ার চ্যালেঞ্জ দ্য রুলস। আচ্ছা, এটার উত্তরগুলো বলার আগে তোমরা সবাই অনেকে চ্যাট বক্সে লিখেছো, ওয়েল ডান। আমি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এই তিনটা সেন্টেন্স ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় হয় কি আমরা এগুলোকে পড়ি নাই। এই হ্যাড বেটার, উড রাদার, দেয়ার প্রত্যেকটাই হচ্ছে মডেল অক্সিলারি, প্রত্যেকটা কি মডেল অক্সিলারি। এই জন্য এটার অ্যান্সার হবে ফিনিশ, এটার অ্যান্সার হবে স্টে, এটার অ্যান্সার হবে চ্যালেঞ্জ। অর্থাৎ বাচ্চারা, যেটা আমি তোমাদেরকে মাত্র অলরেডি এখন বলে ফেলেছি, মডেল অক্সিলারি ভার্বের পরে সবসময় আমার মেইন ভার্বটা বেস ফর্মে বসবে। কারো কোনো প্রশ্ন আছে বাচ্চারা? আমি রেইজ হ্যান্ড চাচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে তোমাদের? প্রশ্ন কি নেই? হ্যাঁ, আফরা বলো আপু। স্যার এখান দিয়ে একটু আবার বুঝাই দিবেন? কোন পার্টটা বুঝিনি আপু, বলো আমাকে, তুমি বুঝিয়ে দিচ্ছি। ওই যে মডেল অক্সিলারি ভার্বের ওটা। তুমি কি মডেল অক্সিলারি চিনো? আমাকে কয়েকটা মডেল অক্সিলারি নাম বলো তো, সবগুলো বলো। হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, তারপর হচ্ছে মে, মাইট, দেয়ার, মাস্ট, নিড। আচ্ছা, এখন আমি তোমাকে বলি, শোনো। এই মডেল অক্সিলারি গুলা আমার মেইন ভার্ব তো না, এটা তো জানো। যে ধরো, আই মে কাম টু স্কুল, বা আই ক্যান গো দেয়ার, তাই না? আই ক্যান গো দেয়ার, এখানে মেইন ভার্ব কোনটা আমাকে সেটা বলো তো আবার আপনারা। গো স্যার। গো, তাই না? এই যে তুমি তো বললা গো। অর্থাৎ ক্যান হচ্ছে একটা হেল্পিং ভার্ব, যেটাকে আমরা মডেল অক্সিলারি বলছি। মনে রাখবে একটা জিনিস, একটা মডেল অক্সিলারির পরের ভার্বটা সবসময় বেস ফর্ম, দ্যাট ইজ। বুঝতে পেরেছো? ক্লিয়ার তুমি এবার? জি স্যার। ওকে। এখন তোমাদের বাচ্চারা আরেকটা সেন্টেন্স দিই, যেটা কাইন্ড অফ সিমিলার উইথ দিস প্যাটার্ন অ্যাজ ওয়েল, বাট এই সেন্টেন্সটা সবার জন্য। যে রেইজ হ্যান্ড করবে সে আগে উত্তর দিবা, ঠিক আছে? তো তোমাদের জন্য আমার একটা সেন্টেন্স আছে। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা সেন্টেন্সটা লিখে ফেলি। সেন্টেন্সটা হচ্ছে ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশন, ফিমেল এডুকেশন। আমাকে এইটার উত্তরটা দিতে হবে বাচ্চারা। যে রেজ হ্যান্ড করবো তাকে আমি সুযোগটা দিব, চ্যাট বক্স আমি দেখছি না। হ্যাঁ, সবার আগে হ্যান্ড রেজ করেছো দিহান। দিহান বলো, কি হবে এটা? গিভস হবে। গিভস, উত্তরটা নিচ্ছি। ঐতিহ্য দে বলো। স্যার গিভসই হবে। গিভস হবে, উত্তরটা নিচ্ছি। ত্রিপর্ণা বলো। স্যার এটা গিভস হবে। আচ্ছা, উত্তরটা নিচ্ছি। নাদির ইকবাল জাহিন বলো। স্যার গিভস। আমি এখনো সঠিক উত্তর পাইনি বাচ্চারা, আমাকে সঠিক উত্তরটা দাও। পূর্ণতা বলো। গিভ হবে। পূর্ণতা
গিভ হবে। আচ্ছা এখন বাচ্চারা আর উত্তর আমার মনে হয় না নেওয়া উচিত হবে। আমি তারপরও দাঁড়াও, লাস্ট কারো কি নিব? হ্যাঁ, কামরুন নাহার মিম বলো। give us, আচ্ছা এখন আমি তোমাকে বলি, বাচ্চারা দেখো, এর সাথে সবাই হ্যান্ড রেজ অপশন করো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম কথা, আমার এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে ফিমেল এডুকেশন। লাস্ট ক্লাসে একটা জিনিস পড়িয়েছিলাম, এটা আমি আজকে আবার রিভিউ নিচ্ছি। আমি রিভিউটা নিতে চাচ্ছি মেহজাবিন নুজহাতের কাছে। মেহজাবিন নুজহাত আছো? মেহজাবিন স্যার। নুজহাত স্যার, মেইন ভার্ব জানি কাকে বলে? জি স্যার। স্যার মেইন ভার্ব জানি কাকে বলে? স্যার মেইন ভার্ব, মেইন ভার্ব। বাক্যে বাক্যে কর্তা যে কাজ সম্পন্ন করে। সাবজেক্ট ওয়ার্ডটা যে কাজটা সম্পন্ন করে, ওয়েল ডান। তার মানে আপু বুঝলাম। এখন তুমি আমাকে এই কোশ্চেনটার উত্তর দাও, এই বাক্যে মেইন ভার্বটা কোনটা হতে পারে? হুম, এই বাক্যে মেইন ভার্বটা কোনটা হতে পারে, বা এখানে ভার্ব কোনটা? গিভ, তাই না? গিভ মানে দেয়া, তাই তো? নুজহাত আছো ক্লাসে? জি রিপ্লাই স্যার। দাও। এখন তুমি আমাকে বলো, এই যে দেয়ার যে কাজটা, মানে দেওয়া, এটা কি ফিমেল এডুকেশন নিজে করে? বলো। সাবজেক্ট কি এখানে নিজে কাজটা করতেছে? জি স্যার। মানে, তো এটা কিভাবে নিজে কাজ করছে আপু? তুমি জেনারেলি চিন্তা করো, ফিমেল এডুকেশন যে সাবজেক্টটা, সে কি নিজে দিচ্ছে নাকি আমরা ইম্পর্টেন্সটা দিচ্ছি? কোনটা? হ্যালো নুজহাত, তুমি কি ক্লাসে আছো? স্যার আছি। তুমি কি আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? মেহজাবিন নুজহাত আছো? হ্যালো? জি স্যার। হ্যালো স্যার, আমার প্রশ্নটা খুবই ক্লিয়ার। ভিডিওটা অন করে তুমি তাতে রিপ্লাইটা দিয়ে দাও যে আমার এই বাক্যে সাবজেক্টটা কি, যে ফিমেল এডুকেশন, সে কি নিজে এই ভার্বটা করছে? যাওয়ার কাজটা কি সে করছে? হ্যালো? আচ্ছা, ঠিক আছে, উত্তরটা পাচ্ছি না। অন্য কেউ আমাকে এই উত্তরটা দিতে পারবা? এনিওয়ান? এনিওয়ান? মানে তোমরা কি এইটা বুঝতেছো? আচ্ছা বাইজিৎ, আমি তোমাকে বলি, ফিমেল এডুকেশন যে সাবজেক্ট, সে তো নিজে দিচ্ছে না, তাই না? না তাই স্যার, তো? আমরা আমরা দিচ্ছি। আচ্ছা তাহলে ভাইয়া এটা বুঝলাম যে আমার এখানে সাবজেক্ট নিজে সে কাজটা করতেছে না। যখন সাবজেক্ট নিজে মেন ভার্বটা করে না, তখন আমরা একটা ছোট্ট কাজ করি, তাকে বলি কি আমরা, বলো? আমরা ওইটাকে প্যাসিভ সেন্টেন্স ধরে নিই, তাই না? প্যাসিভ ধরে নেই প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে বাচ্চারা, আমরা একটা কমন ভার্ব নিয়ে নিই, সেটা হচ্ছে বি ভার্ব। আমরা কি করি? বি ভার্বটাকে নিয়ে নিই। তার মানে বাচ্চারা, এখানে যে অ্যান্সারটা হবে, এই অ্যান্সারটা হবে ফিমেল এডুকেশন শুড বি, ফিমেল এডুকেশন শুড বি গিভেন। এইটা হবে অ্যান্সার। এখন বলতে পারো ভাইয়া কেন এটা অ্যান্সার হইলো? মনোযোগ দিয়ে শুনো বাচ্চারা, আমি আবার এটা রিপিট করবো না, ঠিক আছে? সবাই মনোযোগ দিয়ে অ্যান্সারটা শুনবা। ফার্স্ট অফ অল, এই বাক্যে মেন ভার্বটা হচ্ছে বি। মেন ভার্বটা কোনটা? বি। এখন বলতো ভাইয়া বি কেন হইলো, অ্যাম ইজ আর কেন হইলো না? ভাইয়া দেখো, এখানে একটা মডেল অক্সিলারি আছে। এখানে কি আছে? এখানে একটা মডেল অক্সিলারি আছে। এই জন্য এখানে একটা ভার্বের বেস ফর্ম বসছে। ভার্বের কি হচ্ছে? বেস ফর্ম বসছে। ভার্বের বেস ফর্ম বসছে। ক্লিয়ার? এবং এই জন্য তোমরা যখনই এরকম কোনো প্রশ্ন পেলে, এটার উত্তর হবে ফিমেল এডুকেশন শুড বি গিভেন। ওকে, না উইল গিভ হবে না আপু, শুড বি গিভেন হবে। আচ্ছা আসো আরো কয়েকটা জিনিস শিখি আমরা। উম, আচ্ছা, ওকে, তোমাদের আরেকটা ছোট টপিক পরে পড়িয়ে দিই, যেটা আমার মনে হয় এটা তোমাদের দরকার হবে। সাবজাংটিভ যেটা, ঠিক আছে?
সাবজাংটিভ জিনিসটা কি আমি তোমাদেরকে বলি। আমাদের কিছু সাবজাংটিভ আছে, ঠিক আছে? লাস্ট ক্লাসে খুব সুন্দর লিখিয়ে দিয়েছিলাম, তাই না বাইজি? আমি কি এটা লিখিয়েছিলাম? না স্যার। সাবজাংটিভ লেখাইনি? আচ্ছা, তাহলে এখন লেখ। অ্যাডভাইস, এরপর তোমার ডিমান্ড, এরপর তোমার প্রেফার, এরপর তোমার রিকোয়ার, এরপর তোমার প্রপোজ। আচ্ছা, এইটা একটু ক্লারিফাই করি, ঠিক আছে, যে এগুলো কি কি, সাবজাংটিভ জিনিসটা কি। ধরো, সেন্টেন্সটা দেখলে মোটামুটি বুঝতে পারবো। ধরো, আই সাজেস্ট দ্যাট, আই সাজেস্ট দ্যাট, এটার অ্যান্সার কি হবে? কেউ একটু রেজ হ্যান্ড করে বলো তো আমাকে, এটা কি হইতে পারে? এনিওয়ান? বাচ্চারা, এটার অ্যান্সার কি হবে? হ্যাঁ, মুনতাসির মাহমুদ বলো। স্টাডিজ। স্টাডিজ, উত্তরটা নিচ্ছি, বাকিরা? হুম, আচ্ছা বাচ্চারা, তোমাদেরকে একটু ক্লারিফাই করি, শোনো। হ্যাঁ, আর উত্তর নিচ্ছি না। আচ্ছা, আই সাজেস্ট লিখছি না, দেখো এই বাক্যটায়, ধরো কাহিনীটা কোন জায়গায় আমি তোমাকে বলি। ফার্স্ট অফ অল, এই বাক্যের মেইন ভার্ব কিন্তু এইটা, এইটা না, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই বাক্যের মেইন যে ভার্বটা, এটা কিন্তু এইটা না, স্টাডি, তাই না? এখন আমাদের যে নিয়মটা আছে, দ্যাট যুক্ত ভার্ব, একটু মনোযোগ দিয়ে শোনো, দ্যাট যুক্ত বাক্যের তার আগে যদি অ্যাডভাইস, ডিমান্ড, প্রেফার, রিকোয়ার, প্রপোজ, সাজেস্ট, কিংবা ধরো আরো যেরকম রেকমেন্ড, আচ্ছা, এখানে একটা ছোট্ট কারেকশন করি বাচ্চারা, এখানে তোমরা সাজেস্টেড লেখ, আই সাজেস্টেড লিখছো না? এই সাজেস্টেডটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, ঠিক আছে? অর্থাৎ এখন তোমরা শুনো, আমি নিয়মটা আবার বলছি। দ্যাট যুক্ত বাক্যের আগে যদি তোমরা এই সাবজাংটিভস গুলো পাও, অ্যাডভাইস, ডিমান্ড, প্রেফার, রিকোয়ার, প্রপোজ, সাজেস্ট, রেকমেন্ড, ম্যান্ডেটরি, আরো রিকোয়েস্টেড, এগুলো পাওয়া যখন, এই সাইটটা বেস ফর্ম। হয়তো খেয়াল করছো প্রত্যেকটা রুলই আমি বেস ফর্ম করাচ্ছি। এটা শুধু স্টাডি হবে, স্টাডিজ হবে না, বুঝছো? এইটা হচ্ছে সাবজাংটিভের রুল। না আপু, শুড স্টাডি হবে না, শুধু স্টাডি, শুড স্টাডি হবে না, শুধু স্টাডি হবে, এটাই হবে তোমার অ্যান্সার। অর্থাৎ রুলটা খুবই সিম্পল। আমি যদি লিখি এটা সাবজাংটিভ, সাবজাংটিভের পর ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? আই সাজেস্টেড দ্যাট, এরপর ধরো আই রেকমেন্ডেড দ্যাট, তাই না? এরকম সেন্টেন্স পেলে তোমরা এটাই। কারো কোনো প্রশ্ন আছে বাচ্চারা এটা নিয়ে? আমার মনে হয় এখানে প্রশ্ন থাকার কথা, আমি আরেকটা সেন্টেন্স দুটো বুঝিয়ে দিতে পারবো। কারো কোনো প্রশ্ন আছে? যেমন তোমাদের এটা তোমাদের পরীক্ষায় আসবে না, বাট তারপর যদি আসে। হ্যাঁ মানহা, বলো কি বুঝো নাই? স্যার এই বাক্যটা আবার বুঝিয়ে দিন। কি বুঝো নাই তুমি আমাকে বলো তো। হ্যালো আপু, তুমি যে আমাকে বললা আবার বুঝিয়ে দিতে, এটা একটা হেভি কাজ না? তুমি আমাকে বলো যে কোন পার্টটা তুমি বুঝো না, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। স্যার এখানে আরে শুধু কি, স্টাডি কেন হলো, শুট কেন বসলো না? শুট কেন বসতো না? কারণ সাবজাংটিভের নিয়মেই এটা বলা আছে, তুমি কোনো অ্যাডিশনাল কোনো মডেল অক্সিলারি আনতে পারবা না। বুঝছো? আমি তোমাকে আরেকটা জি সেন্টেন্স স্যার। লিখে দিচ্ছি, দেখো। এই দেখো, দ্য টিচার ইনসিস্টেড দ্যাট, ঠিক আছে, অ্যাসাইনমেন্টস
ঠিক আছে, অ্যাসাইনমেন্টস ব্র্যাকেটে সাবমিট অন টাইম। The teacher insisted that assignments submit on time. ঠিক আছে। আচ্ছা, চ্যাট বক্সে আর কারো কোনো রেজ হ্যান্ড দেখছি না। এইটার অ্যান্সারটা একটু ভিন্ন, আমি আবারও বলে দিই, শোনো। এটার অ্যান্সার হবে তোমার সাবমিট। দ্য টিচার ইনস্টেড দ্যাট দ্য অ্যাসাইনমেন্টস সাবমিট, বা তুমি চাইলে আরেকটা জিনিস দেখতে পারো, আরেকটা অপশনাল অ্যান্সার আছে, সেটা হচ্ছে বি সাবমিটেড। এটা তোমার বাক্যের ভার্বের উপর। ধরো যদি এখানে লেখা থাকে বি, তাইলে হবে বি সাবমিটেড, আর যদি শুধু সাবমিট থাকে সেক্ষেত্রে তুমি সাবমিট লিখতে পারো। মেহেজাবিন নুজহাত, সাবজাংটিভটা আরেকবার বুঝিয়ে দিব। আচ্ছা, তোমরা কি বুঝো না আমাকে সেটা একটু ক্ল্যারিফাই করো, যে স্যার এটা কেন হয়েছে বা কি হয়েছে, আমাকে কোয়েশ্চেন করো, আবার বুঝিয়ে দেওয়া তো অপশন নেই, তাই না? হ্যাঁ, আছো? হ্যালো, হ্যালো মেহেজাবিন নুজহাত, আছো? স্যার আছি। হ্যাঁ, তুমি কি বুঝো না আমাকে সেটা একটু ক্ল্যারিফাই করে বলো, না হয়তো আমি বুঝবো না, তাই না? তুমি আমাকে বলো যে কোন পার্টটা বুঝি নাই। হ্যালো আপু, তুমি কি আছো? আমি স্যার তোমাকে আমি খুবই সিম্পল চাচ্ছি। একটা কোয়েশ্চেন করেছি। তুমি এই যে এই ইনসিস্টেড দ্যাট, সাজেস্টেড দ্যাট, এগুলোকে বলে সাবজাংটিভ। ঠিক আছে, এখন বলতে পারবে সাবজাংটিভ কি জিনিস। সাবজাংটিভ হচ্ছে তোমার মুড কে ডিফাইন করে। ঠিক আছে, তো তুমি জাস্ট এটা মনে রাখবে যে অ্যাডভাইস, ইনসিস্টেড, রেকমেন্ডেড, দ্যাট যুক্ত যখন তুমি পাবা, তারপরে যে ভার্বটা আসবে, মেইন ভার্বটা আসবে, সেটা বেস ফর্মে হবে। সুবর্ণ, কোনো প্রশ্ন আছে? স্যার আজকে কি এক্সাম নেবেন? স্যার আমি এই প্রশ্ন এরপর থেকে চাচ্ছি না, এরপর থেকে আমি বলে দিয়ে এসেছি, আমি এক্সাম নিলে আমি আগে জানাবো। আসেন, এখন আপনাদের আরেকটা ছোট্ট জিনিস পড়াই, যদি এখান থেকে বের হয়ে আসেন, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। আসেন, আসেন শিখি পজিটিভ ভার্ব। ঠিক আছে, শুনেন, পজিটিভ ভার্ব খুবই সিম্পল। নিজে না করে অন্য কারো দিয়ে করে, যেটা আপনারা খুব সম্ভবত বাংলায় পড়ছেন। ওই যে মা শিশুকে চাঁদ দেখা, এরকম পড়ছেন না? এরকম পজিটিভ ভার্ব আমাদের কতগুলো আছে বুঝছেন, যেমন আমি একটা কয়টা লিখে দিই, যেমন হ্যাভ, এরপর আছে আপনার গেট, এরপর আছে আপনার হেল্প, এরপর আছে লেট। ঠিক আছে, সেই পজিটিভ ভার্বের স্ট্রাকচারটা একটু লেখা দিই আপনাদের। আসেন, ধরেন আমি আপনাদের একটা সেন্টেন্স লিখলাম, যেমন উম, আচ্ছা, যেমন আপনাদের একটা সেন্টেন্স লিখে, ধরেন আই হ্যাড মাই ব্রাদার। আই হ্যাড মাই ব্রাদার ব্র্যাকেটে প্লে ফুটবল। চ্যাট বক্সে, আচ্ছা আফরা, বি সাবমিটেডও হবে, সাবমিটও হবে। প্রযোজ্য আর প্রযোগকর্তা, হ্যাঁ ওইটাই আর কি। হ্যাঁ স্যার, স্ক্রিনের রেড কালারটা পাল্টায়, কালারটা ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে আমার মাথা ব্যথা করে রেড কালার দেখলে। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে, এরপর আমি এটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, আসেন, এই যে এই সেন্টেন্সটা দেখেন বাচ্চারা, বাচ্চারা সবাই এই সেন্টেন্সটা দেখেন, শুনেন। আপনারা এইটার অ্যান্সার আমাকে একটু দেন তো, এটা কি হবে? এনিওয়ান, একটু রেজ হ্যান্ড করেন। হ্যাঁ, নাদির ইকবাল জাহিন বলেন। স্যার এখানে প্লেইং নাদির হবে। ইকবাল প্লেইং, উত্তরটা নিচ্ছি। কেন? কেন কেন বলেন। হ্যালো, আমি কারণটা জানতে চাচ্ছি, কারণ ছাড়া তো আমি এখানে উত্তর নিব না। হ্যালো, শুনেন, নিয়মটা বলে দিচ্ছি। যখন, এটা তো বুঝতেই পারতেছেন যে এটা একটা হ্যাভ যুক্ত ভার্ব, তাই না? এই যে হ্যাভ মানে এইটা, যখন হ্যাভ এর পর ইনডিরেক্ট অবজেক্ট হবে, এখন বলতে পারেন ভাই ইনডিরেক্ট অবজেক্ট কি জিনিস, পড়াইছি আগে, তারপরে বলি। যখন পার্সন হবে,
হ্যাভ এর পর পার্সন হবে, এর পরের ভার্বটা V1 হবে, অর্থাৎ এটার অ্যান্সার হবে বাচ্চারা মনোযোগ দিয়ে শুনেন, হ্যাভ যুক্ত ভার্বের পরবর্তী অংশে যদি ইনডিরেক্ট অবজেক্ট মানুষ যদি থাকে, তাহলে পরের যে ভার্বটা সেটা আপনার বেস ফর্ম হবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, ধরেন এটা যদি বস্তুবাচক হয়, যদি বস্তুবাচক হয় সেই ক্ষেত্রে ওটার ভার্বের পাস্ট ফর্ম হবে। যেমন আমি আপনাকে বলি, একটা উদাহরণ দিই, ধরো কেমনে উদাহরণটা দিই, ওকে, ধরেন আই গট, বা আপনি চিন্তা করেন আই হ্যাড, দুইটাই হয়। আই হ্যাড মাই কার ব্র্যাকেটে রিপেয়ার। এইখানে দেখেন আমার যে এই যে অংশটা, এটা একটা ডিরেক্ট অবজেক্ট, কারণ কি এটা একটা অবজেক্ট, মানে অবজেক্ট বলতে নিজেও একটা অবজেক্ট, এই জন্য এইটা আবার হবে রিপেয়ার। এইটা হবে কি রিপেয়ার। আই গট মাই কার রিপেয়ার্ড। তো মোটামুটি হ্যাভ এরটা বুঝাইলাম, আর হচ্ছে আপনাদের গেট এরটা বুঝাইলাম। আপনারা কি বুঝছেন? না বুঝলে আমাকে স্পেসিফিক কোয়েশ্চেন করেন। স্যার হ্যাড কি পজিটিভ ভার্ব? জি, হ্যাড একটা পজিটিভ ভার্ব। আশা করি দুটো পার্থক্য আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন একটু অবজেক্ট জিনিসটা বুঝার চেষ্টা করেন, অবজেক্ট বলতে আমি আসলে কি বুঝাচ্ছি। আচ্ছা, এরপর শুনেন, আর তিনটা অবজেক্ট বাকি আছে, এই যে লেট, হেল্প, তাই না? আচ্ছা, এখন আমি আপনাকে দেখাই, ধরেন একটা সেন্টেন্স লেখেন সবাই, যে সেন্টেন্সটা এরকম, our teacher our teacher makes us makes us our teacher makes us bracket work very hard. Our teacher makes us very hard. দেখেন বাচ্চারা, নিয়মটা খুবই সিম্পল। এখানে মেক যদি থাকতো, মানে মেক এখানে আছে বুঝতেই পারতেছেন, যেটা এখানে একটা পজিটিভ ভার্ব। মেক কেন? যদি লেটও থাকতো, যদি হেল্প থাকতো, ঠিক আছে, এরপর যে কোনো অবজেক্ট থাকুক না কেন, যে কোনো অবজেক্ট থাকুক না কেন বাচ্চারা, এখানে এটা প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ এটার অ্যান্সার কি? এর অ্যান্সার হবে শুধুবার। এখানে এটার অ্যান্সার হবে শুধু, শুধুবার। অ্যান্সার হবে শুধুবার। আচ্ছা, ধরেন আরেকটা সেন্টেন্স দেখি, যেমন ধরেন উম, আচ্ছা, হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে? আফরা আপু, আপনি কোনটা বুঝেন নাই বলেন তো? স্যার এরপর থেকে আরেকটা জিনিস, আফটার বলার পর আবার বুঝাই দেন বলে কোনো কিছু হবে না ক্লাস। আপনি স্পেসিফিক আমাকে বলবেন যে এই পার্টটা আপনি বুঝেন না। ধরেন হতেই পারে যে আপনি, আমি আপনাকে বুঝাই দিই, ধরেন আওয়ার টিচার মেক্স আস ওয়ার্ক, আপনি বুঝেন না যে লেটার হেল্প আমি কেন লিখছি, আপনি জিজ্ঞেস করেন যে স্যার আপনি লেটার হেল্প কেন লেখছেন, তখন আমি স্যার বুঝিয়ে দিতে পারবো, এখানে বাট আবার বুঝিয়ে দেন ওয়ার্কটা এটা না। কেন? হ্যাঁ আফরা বলেন কোনটা বুঝেন না? বলছি এখানে ওয়ার্কটা কেন হয়েছে, আবার একটু বুঝিয়ে ভাইয়া দিবেন? কারণ, কারণ এই যে এই বাক্যটায় আপনি বলেন মেন ভার্ব কোনটা এই বাক্যের? মেন ভার্ব কোনটা? মেক স্যার। মেক, এই তো আপনি ধরতে পারছেন যে মেইন ভার্বটা হচ্ছে মেক। এই যে ভার্বটা, এটা সুন্দর একটা নাম আছে, এটার কোনো নাম নেই আসলে টেকনিক্যালি। আমার এই যে পজিটিভ ভার্ব গুলো হয়েছে না, এই যে পজিটিভ ভার্ব গুলো হয়েছে না, মনে রাখবেন, মেক, লেট, হেল্প, এই ধরনের পজিটিভ ভার্বের পর আপনি ভার্বের বেস ফর্ম ব্যবহার করবেন পরের অংশের ভার্বটা। বুঝতে পারছেন? এই জন্য এটা ওয়ার্ক হয়েছে। আপনি কি বুঝছেন?
জি স্যার। ওকে, না বুঝলে বললেন, ঠিক আছে। হ্যাঁ, অর্পিতা দাস, আপনি রেজেন্ট করে আছেন, বলেন তো। অর্পিতা দাস বলেন। হ্যালো, হ্যালো। রেজ হ্যান্ড অপশন আর দেখছি না। অর্পিতা দাস, আমি আপনাকে ফ্লোরটা দিচ্ছি, হ্যাঁ বলেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, শুনতেছি। স্যার, এই বাক্যটা আবার বুঝাই দেন। স্যার, আমি আবারও বলছি, বাক্য আমি আবার কেন বুঝবো? আমি তো একবার বুঝিয়েছি। আপনি আমাকে স্পেসিফিক বলেন যে আপনি কোন পার্টটা বুঝেন। এটা মার্কেট জি জি। কেন হচ্ছে আবার বুঝাই দেন। স্যার, আপনি চ্যাট বক্সে লিখেন তো, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। চ্যাট বক্সে উত্তর দিচ্ছি। স্যার, আমি মনে হয় আপনার ভিডিও না, আমি আপনার ভিডিও অফ করিনি। স্যার, মেক কি পজিটিভ ভার্ব? হ্যাঁ, মেকটা হচ্ছে পজিটিভ ভার্ব। অর্পিতা দাস চ্যাট বক্সে লেখেন। সুকন্যা দাস বলেন। স্যার আমি বুঝবো কি কেমনে যে এটা পজিটিভ ভার্ব? ভালো প্রশ্ন। এই যে, এই ধরনের প্রশ্ন আমি চাচ্ছি যে আপনি বুঝবেন কিভাবে যেটা পজিটিভ ভার্ব। দেখেন, আমি আপনাকে বলি, ধরেন এই যে পার্টটা মেক আস, মানে এই ভার্বটার, মানে এই বাক্যটার বৈশিষ্ট্য কি আমি আপনাকে বলি। বাক্যটার বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্ট কাজ করায়, বুঝছেন। লেট, আপনি মিনিং দেখেন, হেল্প সাহায্য করা, মেক করানো, লেট, ঠিক আছে। অর্থাৎ আপনি যে এই বাক্যে, একটা বাক্যে যখন আপনি দেখবেন সাবজেক্ট নিজে কাজটা না করে আসলে করাচ্ছে কাউকে দিয়ে, হ্যাভ, গেট, লেট, হেল্প ইত্যাদি ভার্বের মাধ্যমে সে ভার্ব গুলোকে বলা হয় পজিটিভ। বুঝছেন আপনি এবার? জি স্যার। ওকে। এই যে, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন করবেন যে আপনি বুঝবেন কিভাবে যেটা আসলে কোনটা পজিটিভ ভার্ব কি না। আসেন, তাহলে আমরা এই স্ট্রাকচারের একটু বাহিরে যাই। এই স্ট্রাকচারের আমরা একটু, ধরেন আমি একটা সেন্টেন্স দেখাই। আচ্ছা, এই সেন্টেন্স লিখি, আই অ্যাম গোয়িং টু কাট মাই হেয়ার। আচ্ছা, এই বাক্যটা আমাকে অ্যান্সারটা দিবে হচ্ছে তানুষা। তানুষা, এই বাক্যটা কি ঠিক আছে? জি স্যার। ধরেন আপনি নাপিতের কাছে গেছেন, তাইলে কি বাক্যটা ঠিক আছে? নাপিত দিয়ে যে চুল কাটাবেন, এবার কি ঠিক আছে এই সেন্টেন্স? স্যার প্রশ্নটা আবার বলুন তো একটু। আপনার প্রশ্নটা হচ্ছে, ধরেন আপনি নাপিতের কাছে গেছেন, নাপিতের কাছে যাওয়ার পর যদি আপনার প্যারেন্টস কে আপনি এই সেন্টেন্সটা বলেন, তাহলে কি হবে? নো স্যার, কেন হবে না? কারণ নাপিত চুল কাটবে আমি না। বুঝছেন? এই সেন্টেন্সটা কি হবে আমি আপনাকে বলি, আই এম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার কাট। তানুষা, আপনাকে দিয়ে বুঝাই। দেখেন তানুষা, এখানে যে কাজটা হয়েছে, সেইটা কাইটে দিই, তাহলে আপনি যা বুঝতে ক্লিয়ার হবে। তানুষা, মনোযোগ দেন। এই যে পার্টটা, এখানে যেটা হয়েছে, আই অ্যাম গোয়িং, এই যে হ্যাভটা, এটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব, কাজ করানো যেটা বুঝাচ্ছে। পজিটিভ ভার্বের পর দেখেন একটা অবজেক্ট আছে, খেয়াল করছেন? এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে স্যার, আপনি তো বলছেন অবজেক্টের পর হচ্ছে ভার্ব থ্রি বসে, তাই না? পাস্ট ফর্মে কোনো একটা কিছু বসে। কাজ কেন হয়েছে? কারণ কাজ হচ্ছে এটা ভার্ব থ্রি। বুঝছেন? জি ওকে। আম বাচ্চারা, আচ্ছা, আমি তাহলে, ওকে, ঠিক আছে। এখন আমি আপনাদের আরেকটা, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলের মধ্যে পড়ে, so আমি এই পার্টটা স্কিপ করে যাচ্ছি। মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে পার্টটা, মানে লিখে দিই বাই দেবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে অংশটা, সেটা আমি ওই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে পড়াবো। মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কখন হচ্ছে ভার্ব ওয়ান বসে, সেটা আমাকে মনে করে দিবেন। আমি সেটা ক্লাসে আপনাদের পরে করে দেবো, এটা আপাতত দরকার নেই, ঠিক আছে। উম, এখন আমি আপনাদের, চলেন এখন যে সেকেন্ড পার্টটা দেখেন, দেখে আসি স্লাইড থেকে ঘুরে। সেকেন্ড যে পার্টটা,
অর্থাৎ এই যে দেখেন, না থার্ড পার্টটা ইটিং, ইটিংটা আজকে দেখাবো, ইটিংটা কখন হয়, ঠিক আছে? শুনেন, এই পার্টটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, কারণ এটা আপনাদের পরীক্ষার মধ্যে আসার খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় আসে, সাবজাংটিভ পরীক্ষায় আসবে না, পজিটিভ ভার্ব অনেক কম আসে, বাট এইটা আসবে। ইটিং আপনি কখন হবে, ইটিং তো না, কারণ ভার্ব প্লাস আইন কখন হবে দেখেন। ফার্স্ট যে পার্ট, আফটার প্রিপোজিশন, আফটার প্রিপোজিশন কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আফটার প্রিপোজিশন বলতে পারেন ভাই আফটার প্রিপোজিশন নাউন বসে, যদি ভার্ব বসে সেটা ভার্ব প্লাস আইএনজি হবে, যদি ভার্ব বসে সেটা ভার্ব প্লাস আইএনজি হবে। কেমন একটা সেন্টেন্স দেখেন। আচ্ছা, শি ইজ ইন্টারেস্টেড ইন, ধরেন কথার কথা কোডিং লেখেন। আমার এই প্রশ্নটার উত্তর দিবে হচ্ছে অর্পিতা দাস। বলেন তো এটার অ্যান্সার কি হবে? অর্পিতা দাস, অর্পিতা দাস উত্তরটা কি হবে বলেন তো? অর্পিতা দাস আছেন? হ্যালো, অর্পিতা দাস আছেন? আপু আপনাকে আমি ফ্লোরটা দিচ্ছি, আপনি কি আছেন? বুঝলাম না। হ্যালো, অর্পিতা দাস। আচ্ছা, যেহেতু চ্যাট বক্স থেকে দেখি তো, হ্যাঁ সুকন্যা দাস রেজ হ্যান্ড করেছেন। সুকন্যা দাস আপনিই বলেন, লার্নিং হবে, কেন লার্নিং হবে আমাকে একটু একটু বলুন তো। কারণ লার্নের আগে ইন আছে, ইনটা হচ্ছে প্রিপজিশন, এই কারণে হচ্ছে লার্নিং হবে। Well done. মানে এইটা লার্নিং হবে। বাই দ্য ওয়ে, পরীক্ষায় আর কি মানে আগে আমি যেগুলো পড়েছি যে বলে আপনার কি বলে সাবজাংটিভস গুলো, এটা আসলে একটু হায়ার, আপনি কঠিন কঠিন কোশ্চেন গুলো স্যার এটা দিতে পারবেন, এইটা আসবে আপনি শিওর থাকেন, ঠিক আছে? আচ্ছা, এরপর ধরেন আরেকটা জিনিস, এটা আমি আপনাদের লেখায় যে তিনটা সেন্টেন্স দেখাবো, মনে রাখেন, ঠিক আছে? প্রিপোজিশনাল টু, এই টপিকটা একটু পড়ে রাখেন। প্রিপোজিশনাল টু, এটা কি জিনিস আপনারা চিনবেন। আসেন আপনাদেরকে এই জিনিসটা একটু দেখেন, আসেন এই জিনিসটা একটু দেখেন। চ্যাট বক্সে আর কোনো কোনো অ্যান্সার আমি নিচ্ছি না, চলেন তিনটা সেন্টেন্স দেখবো, ঠিক আছে? ফার্স্ট সেন্টেন্স হচ্ছে দ্য আর্টিকেল রেফার টু, দ্য আর্টিকেল রেফার টু আই এম অ্যাবাউট টু ইটিং। আচ্ছা, এটার উত্তর দিচ্ছি দিহান, আমি আপনাকে উত্তরটা দিচ্ছি। থার্ড সেন্টেন্সটা হচ্ছে, শুনেন, এই যে দিহান আছেন না, দিহান আমার কথা শুনতেছেন? দিহান জি স্যার। স্যার, আপনি যে নামটা বলছেন না যে অ্যাবাউট টু, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল টু বলে এটা, যেমনটা রেফার টু কে বলা হয়, যেমনটা উইথ দ্য ভিউ টু কে বলা হয়, যেমনটা ইউজ কে বলা হয়। নিয়মটা হচ্ছে এই সকল প্রিপোজিশনাল টু এর পর আপনি ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করবেন। যেমন এখানে হবে অ্যান্সার সলভিং, এখানে অ্যান্সার হবে ইটিং, এখানে অ্যান্সার হবে ড্রাইভিং। মনে থাকবেন তাহলে, এইটা মনে রাখেন, টু প্লাস যে সবসময় ভার্ব ওয়ান হয়, আশা করি বুঝতে পারছেন যে এটা সবসময় যে হয় না ব্যাপারটা ট্রু, এখানে কিন্তু হয় না, খেয়াল করছেন? কারণ প্রত্যেকটা প্রিপোজিশনাল,
আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। বাচ্চারা বাকিরা আমরা, আচ্ছা বাই দ্য ওয়ে কয়েকটা প্রিপোজিশন টু আরো একটা লিখে দিই। যেমন এখানে অ্যাবাউট টু লিখছি না, আরো কিছু আছে, আমি প্রত্যেকটা লিখে দিচ্ছিলাম। জায়গা হবে কিনা জানি না, আচ্ছা এখানে লিখে দিচ্ছি। যেমন ধরে উইথ অফ ভিউ টু লিখছি না, ইউজ টু লিখছি লুক ফরওয়ার্ড, এটাও পরীক্ষায় আসে। লুক ফরওয়ার্ড টু। এরপর আপনার কি বলে, ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু এটাও আসে। আসে। আচ্ছা চ্যাট বক্সটা দেখছি, চ্যাট বক্সে মানে টু থাকলে আইএনজি হবে না। আফরাপ, আমি এটা বলি, আমি এটা কখনোই বলিনি যে টু থাকলে আইএনজি হবে। আমি বলেছি প্রিপোজিশনাল টু থাকলে আইএনজি হবে। যেমন লিখে দিচ্ছি, যেমন এই যে দিহান মাত্র একটা বললো যে কি বলে, অ্যাবাউট টু, রেফার টু, উইথ অফ ইউ টু, লুক ফরওয়ার্ড টু, ইন অ্যাডিশন টু, ইউজ টু। বুঝছেন? ওকে। আসেন, ধরেন এরকম কিছু আছে সেন্টেন্স, যেমন এই সব ক্ষেত্রে হয় আই রিমেম্বার। এই উত্তরটা আমাকে দিবে হচ্ছে আচ্ছা ক্লাসে এখন এই মুহূর্তে রাফি আছো? রাফি, সামিউল আলম রাফি, আইডি 60043। সামিউল আলম রাফি, সামিউল আলম রাফি আছো? হ্যালো জি স্যার। স্যার, আমাকে এটার উত্তরটা দেন তো। মানে মিটিং হবে স্যার। কেন মিটিং কেন হবে? এ বাক্যে এট আছে, প্রিপজিশন এট। না 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 স্যার, স্যার এই জন্য না। এক থাকলে তো পরের পার্টটা হচ্ছে আইএনজি হইতো না। এই ভুল শিখেন না। আমি আপনাকে নিয়মটা বলি শুনেন, আপনার ঠিক আছে মনে রাখবেন। ধরেন রিমেম্বার একটা ভার্ব, মিটো একটা ভার্ব, দুইটা ভার্ব বসছে না, এরকম দুটো ভার্ব পেয়েছে, আপনি এভাবে চিন্তা করেন। আচ্ছা আপনি এটা বলেন, অবজেক্ট কোনটা বলেন তো? স্কুল। না, স্কুল অবজেক্ট না। আপনি অবজেক্ট কি বলেন তো, অবজেক্ট জানি কাকে বলে? অবজেক্ট হার। অবজেক্ট কাকে বলে সেটা আমি জিজ্ঞেস করছি। বাক্যে যা যার যাকে কিছু বলা হয়। যাকে কিছু বলা হয় তাকে অবজেক্ট বলে না স্যার, আপনি এটা মনে হয় ভুলে গিয়েছেন, একটু মনে করার চেষ্টা করেন, না হলে তুমি পড়াতে পারবে। অবজেক্টটা মনে করার চেষ্টা করুন, অবজেক্ট কি বলেন। হ্যালো, আপনি কি আমার আগের ক্লাসগুলো করছেন? জি। ওগুলো আবার দেখবেন, অবজেক্ট কি সেখানে ওটা লেখা আছে। আমি অবজেক্টটা বলছি শুনেন। এখানে অবজেক্ট যেটা বলছে ওটা ভুল। আই রিমেম্বার হোয়াট, আই রিমেম্বার, দুঃখিত, আই রিমেম্বার মিট, এটা যেমন অবজেক্ট, এটাও অবজেক্ট, কাহিনী আছে। এটা হচ্ছে ইনডিরেক্ট, মানে মানুষ বুঝাইতেছে এটা ইনডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেহেতু অবজেক্ট আমরা নাউন হবে, তো এই জন্য অ্যান্সার হবে মিটিং। আশা করি আমার লজিকটা বুঝতে পারছি। জি স্যার। বুঝতে পারছেন? তো এই জন্য এটা হবে মিটিং। শুনেন একটা জিনিস, আরেকটা ব্যাপার, জিরান সব সময় আপনার আইএনজি যুক্ত হবে। একদিন পড়াইছিলাম জিরান কি, আশা করি মনে আছে আপনাদের। যেমন ধরেন কথার কথা, উম, জিরান কিরকম, ধরেন রিডিং, ঠিক আছে? সো এখানে এই যে রিডিংটা, এটা হচ্ছে আপনার আইএনজি যুক্ত হয়েছে, এটা জিরান। তো আইএনজি বুঝলাম আমরা এই এই ক্ষেত্রে হয়। আরেকটা ব্যাপার, আইএনজি আরো একটা ক্ষেত্রে হয়।
সেটা হচ্ছে পার্টিসিপল ক্ষেত্রে। সেটা কি আসেন আমরা একটু দেখি, একটা সেন্টেন্স দেখি চলেন। আপনারা মনে হয় বুঝতে পারতেছেন আমি কিভাবে পড়াচ্ছি। ফার্স্টে বেস ফর্মুলা পড়াইলাম, রেগুলার টার্মস এর সাবজেক্ট ভার্ব বাদ দিয়ে। এখন আমি আইএনজি কোথায় কোথায় হয় সেটা আমি একটু লিখছি, ঠিক আছে? উম, আসেন একটা সেন্টেন্স লিখি, খুবই ইম্পর্টেন্ট। দ্য চিলড্রেন ব্র্যাকেটে লিভ, আসেন চ্যাট বক্সটা দেখি। স্যার ডিরেক্ট এবং ইনডিরেক্ট পাশাপাশি থাকলে কি পারবেন জি? না, এরকম কিছু না। সবসময় মনে রাখবেন একটা বাক্যে দুটো পাশাপাশি ভার্ব থাকে, যেমন রিমেম্বার আর মিট দুটো পাশাপাশি ভার্ব দেখছেন না ইউসা? এরকম ক্ষেত্রে প্রথমটা যদি বেস ফর্ম হয় পরেরটা আইএনজি বানায়, বিকজ পরেরটা অবজেক্ট হওয়ার চান্স থাকে। ক্লিয়ার? আচ্ছা, এটার আমাকে উত্তরটা দিবেন হচ্ছে মুশফিকা আছেন ক্লাসে? মুশফিকা মাইশা, মুশফিকা মাইশা আছেন? হ্যালো, মুশফিকা মাইশা। হ্যাঁ, নাফিজা ইউসা বলেন, আপনি কিছু বলবেন? বাচ্চারা রেসপন্স করেন, রেসপন্স না করলে আমি বুঝাতে পারবো না। হ্যালো, যেমন এই যে নাফিসা যে প্রশ্ন করছে যে স্যার এরকম সিলেক্টিভ কোয়েশ্চেন গুলো করবেন। হ্যাঁ নাফিসা বলেন, শুনতেছি। হ্যালো, ডিরেক্ট আর ইনডিরেক্ট যে পাশাপাশি বসছে একটু বুঝিয়ে দেন। আমি আপনাকে বলি, এভাবে মনে রাখবেন। দেখেন, আই রিমেম্বার মিটিং, আপনি কি বুঝতেছেন যে মিটিং একটা অবজেক্ট? এটা কি বুঝছেন? হ্যালো, জি হ্যালো, আপনি কি শুনছেন? মানে জি আই স্যার। রিমেম্বার, কি রিমেম্বার করে সে? মিটিং। আই রিমেম্বার কি রিমেম্বার করে? মিটিং। অবজেক্টে যদি কোনো ভার্ব পান সেটা আইএনজি যুক্ত ভার্বই হবে। এটা একটা লজিক। সেকেন্ড লজিক হচ্ছে সাধারণত একটা বাক্যের পাশাপাশি দুটো ভার্ব থাকলে প্রথম ভার্বটা যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট ইনডেফিনিট হয় মানে ভার্ব ওয়ান, পরেরটা অটোমেটিকলি আইএনজি, কারণ পরেরটা অবজেক্ট হিসেবে গণ্য করা হয়। বুঝছেন আপনি এবার? জি স্যার। আপনার মনে হয় একটু নেটে প্রবলেম হচ্ছে। তারপর আপনি না বুঝলে আমাকে চ্যাট বক্সে লিখেন, ঠিক আছে? আমি তাহলে আপনার সম্পূর্ণ প্রশ্নগুলো উত্তরটা দিয়ে দিব। মুশফিকা আছেন ক্লাসে? বাচ্চারা যারা হচ্ছে রিপ্লাই করছেন না, সরি টু সে আপনাদের একটু প্রবলেম হতে পারে তাড়াতাড়ি রিপ্লাই করা, কারণ ক্লাসে আপনি একদমই রিপ্লাই করতেছেন না, এটা খুবই অবাক একটা ব্যাপার। হ্যাঁ মুশফিকা আছেন? জি স্যার। স্যার আপনি একটু ভিডিওটা অন করেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি অ্যান্সারটা একটু দেন। এখানে এটা উত্তরটা দেন, লিভ ভার্বেরটা কি হবে? হ্যালো, সেখানে লিভিং হবে। লিভিং হবে কেন? লিভিং কেন হবে? ইন আছে না, ইন প্রিপজিশন। আচ্ছা ভাইয়া, দেখেন, এই যে ভুল বুঝলে সমস্যা। আমি আগের ক্লাসে কি পড়াইছি দেখেন আপনাকে, আমি বলছি আফটার প্রিপোজিশন, দেখেন লেখা আছে এখানে, এই যে আমি লিখেও দিচ্ছি। প্রিপোজিশন পরে হইলে সে না আপনি আইএনজি যুক্ত করবেন, এখানে তো প্রিপোজিশনের কোনো ধারে কাছেও নাই, প্রিপোজিশনের আগে আছে এটা। তো কি হবে অ্যান্সার বলেন? আপনি কি বুঝছেন আমি কি ধরাই দিছি আপনার ভুল? নিয়ম হচ্ছে প্রিপোজিশনের পর ভার্ব থাকলে তার আইএনজি বানাতে। আমি আবারও লিখে দিয়েছি, প্রিপোজিশন প্লাস ভার্ব পাইলে সেটাকে আইএনজি বানাবেন। এখন আপনি বলেন কেন আপনি এখানে লিভিং বললেন? হ্যালো, একটা হ্যাঁ না কিছু একটা উত্তর দেন, আমি বুঝতেছি না তো। হ্যালো, আচ্ছা আরেকজনের কাছে যাই। নাফিসা নোভা আছেন? নাফিসা নোভা, নাফিসা নোভা আছেন? জি স্যার। স্যার উত্তরটা দেন তো, কেন লিভিং হইলো? বলতে পারবেন? হ্যালো, নাফিসা নোভা আছেন? জি স্যার। স্যার আপনি উত্তরটা একটু দেন, কেন হচ্ছে এটা আপনার এটা হইলো?
স্যার এখানে বুঝে সাফারও বুঝে হ্যাঁ, বলেন বলেন। আচ্ছা, ও যেহেতু বলতে পারতেছে না, আমি আপনাকে রিপ্লাই দিচ্ছি। দেখেন, লজিক দুইটা, লজিকটা শোনার চেষ্টা করেন। প্রথম লজিকটা হচ্ছে, এই যে অংশটা, দাঁড়ান, ফ্রেজের ক্লাসে বুঝাই দিতাম, বাট এই যে অংশটা, এটাতে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটাতে বলে কি? এটাকে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই যে পার্টটা, এটা একটা পার্টিসিপল হবে, এই জন্য এখানে আমার অ্যান্সারটা এখানে হবে লিভিং। অ্যান্সারটা কি হবে? লিভিং। লজিকটা বুঝার চেষ্টা করেন, আশা করি কাজে লাগবে। ঠিক আছে, অ্যান্সারটা হবে লিভিং। দ্য চিলড্রেন লিভিং ইন দ্য স্ট্রিটস সাফার ফ্রম ডিজিজ। আচ্ছা, জিরান্ডার পার্টিসিপল নিয়ে আপনাদের একটু প্রবলেম থাকতে পারে, আমি সেই প্রবলেমটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, ধরেন, উম, আচ্ছা, আমাদের আরো কয়েকটা সেন্টেন্স আছে, সেটা আমি একটু দেখাই আপনাদের। ধরেন, এই যে, ধরেন এই সেন্টেন্সটা লেখাই দিই, আই স আ ওয়াকিং, আই স আ ওয়াকিং স্টিক, আই স আ ওয়াকিং ম্যান। ঠিক আছে, এখানে এই ওয়াকিংটা হচ্ছে আপনার পার্টিসিপল। ওয়াকিংটা কি? এই ওয়াকিংটা পার্টিসিপল। ঠিক আছে, জি। আচ্ছা, কোয়েশ্চেন গুলো দেখি ভাইয়া, লিভিং এর অ্যাডজেক্টিভ ফ্রেজটা বুঝাই দিবেন। অ্যাডজেক্টিভ ফ্রেজটা আমি পরের ক্লাসে বুঝাই দিব, এটা আপাতত দরকার না, আপাতত জেনে রাখেন যেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে স্যার, লিভিং কেন হয়েছে একটু যদি বুঝিয়ে দিলে হলো। আচ্ছা, শুনেন, দেখান, বুঝাচ্ছি। শুনেন ভাইয়ারা, এটা কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ আমি আপনাকে বলি। আপনি ধরেন এই পার্টটাকে রিমুভ করে দিছেন, ধরেন এই পার্টটা নাই, বক্স অংশটা নাই। কামরুন হামিম আছেন? জি। এখন বলেন তো, এই সেন্টেন্সটা হয় কিনা? দ্য চিলড্রেন সাফার ফ্রম ডিজিজ, হয় না? সেন্টেন্স হয় না এটা? হয়তো, মানে দ্য চিলড্রেন সাফার ফ্রম ডিজিজ, এটা কি সেন্টেন্স? না কেন না? সেন্টেন্স কেন না এটা? মানে স্যার আপনি আমার এভাবে চিন্তা করেন না কেন? আপনাকে আমি একটা প্রশ্ন করেছি, প্রশ্নের আগে উত্তর দেন। দ্য চিলড্রেন সাফার ফ্রম ডিজিজ, এটা কি বাক্য? স্যার আমার মতে এটা না। কেন না? স্যার এটা পুরোপুরি অর্থ প্রকাশ করে না। না আপু, প্রকাশ করতেছে। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর এখানে এক্সটেনশন আছে, এটা একটা সেন্টেন্স। অর্থাৎ, মনে রাখবেন, আমি অ্যাডজেক্টিভ ফ্রেজ তাকেই বলবো যখন আমি বাক্যে একটা অ্যাডিশনাল পোর্শন বা মানে ফ্রেজের বাংলা কি, শব্দগুচ্ছ। যখন আপনি শব্দগুচ্ছ অ্যাড করার পর খেয়াল করবেন যে ওটাকে আমি সরায় ফেললে ওইটা বাক্য হয়ে যায়, তখন এটাকে আপনি বলবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবং অ্যাডজেক্টিভ ফ্রেজে তো সবসময় স্বাভাবিকভাবে ওই ভার্ব আইএনজিটা পার্টিসিপেটই হয়। বুঝছেন? হয়েছে। স্যার ভাইয়া প্রম ডিসিজটা কি যেন বলছিলেন? কি আবার বলেন, বুঝিনি। প্রম ডিসেস এটা এক্সটেনশন। এক্সটেনশনটা কি? ক্লাসে বলেছি, আগের ক্লাসে, এটা আমি আবার বলবো না। প্রথম ক্লাসেই বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা। বা এক্সটেনশন হচ্ছে আপনার, আহ, আপনি যখন ভার্বকে সাফার, কিভাবে সাফার করে, ফ্রম ডিজিজ, প্রিপোজিশন প্লাস নাউন অ্যাডভার্ব, তো এই ক্ষেত্রে আপনি এক্সটেনশন বলবেন। অবজেক্ট আমি বলতেছি না, খেয়াল করছেন, কারণ অবজেক্ট হচ্ছে হোয়াট এবং হুম দিয়ে। হোয়াট এবং হুম বাদে যা যা দিয়ে আপনি কোয়েশ্চেন করবেন সেটাকে আপনি এক্সটেনশন। ক্লিয়ার? জি। একটা সেন্টেন্স লেখেন সবাই। কয়টা বাজে? 19 বাজে। আচ্ছা, লেখ শেষ করা যায়। ধরেন, আহ মায়া কুক ডিনার, মায়া কুক ডিনার while Tom, এটার অ্যান্সারটা আমাকে বলবেন হচ্ছে হিসান। হিসান আছেন? হিসান,
জি স্যার। বলেন তো এটা কি হবে? মায়া কুক ডিনার। স্যার ডুইং হবে। মানে এটা কি হবে আর এটা কি হবে বল? এখানে কুকের কুকি হবে মনে হয় স্যার, আর ওইখানে ডুইং হবে। টম ডুইং হিজ হোমওয়ার্ক। জি। হ্যাঁ, আচ্ছা ধরেন আমি কথার কথা, এটা যদি কুকড হয় তাহলে এটা কি হবে বলেন? এটা কুক হলো তখন কি ডুইং ডুইং হবে? হবে। ও স্যার। কি হবে? শুনেন ডু নিয়মটা হবে। মনে রাখেন। না, ওয়াইল আছে, ওয়াইলের আগে এটা ভার্ব ওয়ান হয়েছে তাই তো, ভার্ব টু হয়েছে, তাহলে এইটা হবে ওয়াজ ডুইং। এটা হবে ওয়াজ ডুইং, অর্থাৎ ওয়াইলের আগে ভার্ব টু পাস্ট ইনডেফিনিট হয়েছে, পরেরটায় পাস্ট কন্টিনিউয়াস হয়েছে। এইটাই খেয়াল করেন, এটা একটু কাহিনী আছে। ওয়াইল দেয়ার প্যারেন্টস, ঠিক আছে, was having were having coffee, the children, এইটা কি হবে বলুন তো এখন? ধরেন একটা আনসার আমি এখানে বলে কি দিচ্ছি। রেন, রেন হবে। না, রেন মানে কি আবার? আর ইএন বলে কিছু আছে নাকি? ও স্যার। স্যার রানের ফার্স্ট টেন্স। না, রানের পাস্ট টেন্স হবে না। এটা হবে আপনার দ্য চিলড্রেন ওয়্যার রান। এই দুটো স্ট্রাকচার একটু মনে রাখ, বুঝছেন? while their parents জি স্যার। were having coffee the children were running। ঠিক আছে, আপনার পরীক্ষা এভাবে আসতে জি পারে, এটা আসার মতো একটা সেন্টেন্স, এই জন্য আমি আপনাদের দিলাম। স্যার, থ্যাংক ইউ এখন স্যার। আসেন আপনাদের, এখন আসেন আপনাদের যে পার্টটা সেটা হচ্ছে ভার্ব থ্রি। হ্যাঁ, ঐতিহ্য দাস কোশ্চেনে করেন। স্যার সেখানে ওয়ার রান কেন হয়েছে? নিয়মই এটা তাই, মানে পাস্ট কন্টিনিউয়াস হবে। এখন যদি জিজ্ঞেস করেন যে ওয়্যার কেন হয়েছে, চিলড্রেন ছিল তাই। মানে জিনিসটা আমি আপনাকে বুঝাই বলি, সেন্টেন্সটা ভালো মতো পড়েন। while their parents were having coffee, এরকম যখন আপনি পাবেন পরের পার্টটাও পাস্ট কন্টিনিউয়াসই হবে, কিন্তু আগেরটার মতো যদি while মাঝখানে হয় সেক্ষেত্রে প্রথমটা পাস্ট হলে পরেরটা পাস্ট কন্টিনিউয়াস। বুঝছেন ঐতিহ্য? হ্যাঁ স্যার। না বুঝলে বলেন, ঠিক আছে। আসেন এবার আমরা পাস্ট পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল কখন হয় সেটা কি দেখি। মনে রাখেন কয়েকটা ওয়ার্ড লিখে দিচ্ছি, জানি না লাস্ট ক্লাসে লিখে দিচ্ছি। ও বাই দ্য ওয়ে, আমি আপনাদের একটা ছবি পাঠাইছিলাম, সেই ছবিতে এটা আছে। জাস্ট, জাস্ট নাও, জাস্ট নাও, অলরেডি, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, এগুলোর বাক্যে পাইলে মনে করবেন ওর প্রত্যেকটার সাথে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে। পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হবে। আরেকটা জিনিস, ধরেন বাই দা এন্ড অফ, কিছু লেখা আছে বাই দা এন্ড অফ, এরপর ধরেন বাই দা টাইম, এগুলো থাকলে যে টেন্সটা ব্যবহার করবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট ব্যবহার করবো। আর আমার বিশ্বাস আপনারা এই সেন্টেন্স গুলো পড়ছেন অলরেডি, যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তাই না? ওগুলো আমি আর পড়াইতেছি না, ঠিক আছে। আরেকটা সেন্টেন্স লিখে দিই, এটা আপনাদের আসতে পারে। আই উইল কল ইউ আফটার। আই উইল কল ইউ, এইখানে যেটা কাহিনীটা হবে আমি আপনাদের বলি, ঠিক আছে। এটার কাহিনীটা আমি আপনাদের বলে রাখি। এখানে আই উইল কল ইউ আছে না, আফটার আছে তাই না, এটার অ্যান্সারটা হবে আই হ্যাড স্পোকেন।
এটা একটু মনে রাখি। মানে মোদ্দা কথা এটাই, এখানে ফিউচার ইনডেফিনিট হয়েছে, তবে কি হয়েছে পরের পার্টটা আপনি পাস্ট পারফেক্ট করে নেবেন। ওকে বাচ্চারা, আজকের মতো এখানেই শেষ করছি। ঠিক আছে, আমি স্লাইডটা আজকে যথারীতি দিয়ে দিব। ঠিক আছে, আপনারা স্লাইডটা পেয়ে যাবেন। তবে আরেকটা ব্যাপার বলে রাখি, আমার বিশ্বাস আমি বেশ কয়েকটা রুলই পড়ায় ফেলছি আপনাদের অলরেডি। তারপর দেখি যে ক্লাসরুমে আগের স্লাইডটা দেখার পর যে কোনো টপিক বাদ পড়ছে কিনা, যেটা আমি আপনাদের পড়াই নাই। ঠিক আছে, একটু আমাকে সময় দেন তো। অর্থাৎ বাচ্চারা আজকে রাইট ফর্ম অফ ফার্স্ট মানে 01 স্লাইডটা আপনারা পাবেন। আচ্ছা, তো আমি আগের ক্লাসে যেটা পড়িয়েছি সেটা একটু রিপিট করি আপনাদেরকে, রিপিটটা 4 মিনিটে রিপিট করে শেষ করে দেবো। তো বাচ্চারা আগের ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে ইনডেফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট টেন্সের একটা আইডিয়া আমরা নিয়েছি। এরপর আমরা আসলে বুঝেছি অ্যাডভার্ব জিনিসটা, এবং ওই অ্যাডভার্ব থেকে আমরা জানতে পেরেছি একটা লিস্ট পেয়েছি। সেই লিস্টটা আমি আজকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, আমি ক্লাসরুমেও দিয়ে দিই। ওই লিস্টটা ভালো মতো দেখবেন, ওই লিস্ট অনুযায়ী আপনাদের নেক্সট এক্সামে কোয়েশ্চেন্স গুলো আসবে। এরপর আমরা যেটা পড়েছি কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়েছি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এটা আমরা পড়েছি। তো এটা পড়েই লাস্ট ক্লাসে আমরা শেষ করে দিয়েছিলাম ক্লাস। ঠিক আছে, আজকে আমরা আরো কয়েকটা রুলস গুলো মনে করার পড়ারও চেষ্টা করেছি। যেমন সেই রুলস গুলোর মধ্যে যেটা সবার আগে এসেছে, যেমন আমি আপনাদেরকে বলি। ওকে, সো সেই রুলস গুলোতে দেখেন। আচ্ছা, এই যে রুলস গুলো, এটা নাকি হ্যাঁ, সো এটার ফার্স্টে যেটা আসছে ভাইয়া, দুঃখিত এটা না। হ্যাঁ, তো এখান থেকে শুরু করেছি, যেটা আজকে আপনাদের যেটা পড়িয়েছি সেটা হচ্ছে আপনার এই দুটো কভার করতে শুরু করেছি, এটা 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 আর এইটা। 3 পার্ট 4টা পার্ট কিভাবে হয় সেটা দিয়েছি। ফার্স্টে যেমন বলেছি যে মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, সেই মডেল অক্সিলারি ভার্বের আইডিয়াটা আপনাদের দিয়েছি। এরপর এখানে একটা প্যাসিভ সেন্টেন্স দেখি আমি দেখানোর চেষ্টা করেছি। সাবজান্টিভ আপনাদের অত আসে না, তারপরে এটা আমি বলে রাখলাম। এরপর পজিটিভ ভার্বের যেটা ইম্পর্টেন্ট, পজিটিভ ভার্বের ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি যে হ্যাভ থাকলে আপনি কিভাবে সেন্টেন্স গুলো কাজ করবেন। সেন্টেন্স গুলো পড়লেন, ঠিক আছে, পরীক্ষায় ভালো করার জন্য আমার এই সেন্টেন্স গুলো পড়ুন, তাইলে আপনি পারবেন। দ্য টিচার মেক্স আস ওয়ার্ক হার্ড, আই এম গোয়িং টু হ্যাভ মাই কাজ, সেটা নিয়ে কাজ করেছি। প্রিপোজিশন, এটা ইম্পর্টেন্ট যে আপনি আইএনজি কখন যুক্ত করবেন সেই ব্যাপারটা আফটার প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের পরে। ব্যাপারটা এরকম না যে প্রিপোজিশন থাকলেই আপনি প্রত্যেকটা ভার্ব আইএনজি করবেন, রাদার প্রিপোজিশনের পরে আপনি যদি কোনো ভার্ব ফর্ম পান সেরকম। যেমন এখানে কি, শি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং, খেয়াল করছেন কিনা জানি না, এখানে ইন্টারেস্টেড হচ্ছে মেইন, সেটা কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, এরপর আরো কিছু প্রিপোজিশনাল টু যেমন রেফার টু, রিফার টু নিয়ে কাজ করেছি আমরা। আরেকটা ব্যাপার বলেছি জিরান্ড এবং পার্টিসিপেলের ক্ষেত্রে আইএনজি কিভাবে ব্যবহার করা হয়। প্রত্যেকটা জিনিস আপনার পরীক্ষায় একদম ডিটেইলে আসে। ঠিক আছে, So, আমার বিশ্বাস সেইটা নিয়ে আপনারা একটু কাজ করতে পারেন। আচ্ছা, টু বি ভেরি অনেস্ট, রাইট ফর্ম অফ ভার্ব যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটার মাধ্যমে কি শেষ হয় কিনা, না, আরেকটা ক্লাস দরকার পড়বে, সেটা আমি সলভ ক্লাস হিসেবে দিয়ে দিব। তবে আপাতত আপনারা যেটা করবেন, আপনারা কালকের এবং আজকের ক্লাসের রুলস গুলো অনুযায়ী আপনারা একটু পড়েন। আমি নেক্সট ক্লাসে ক্লাস নেওয়ার পর আমি একটা টেস্ট নিব এই রাইট ফর্ম অফ ভার্বের উপর, সেটা নিয়ে আপনারা প্রস্তুত থাকতে পারেন। সেখানে আমি মূলত আপনাদের আরো যে কয়েকটা রুলস গুলো আমার রয়ে গিয়েছে সেই রুলস গুলো আপনাদেরকে পড়াবো। আচ্ছা, ভালো কথা। আপনাদের আজকের মতো এখানেই শেষ। আপনারা কি রাইট ফর্ম অফ ভার্বের একটা সলভ ক্লাস চান? সলভ ক্লাস বুঝেন তো, মানে ডাউট সলভিং ক্লাস, নাকি আপনারা ডিরেক্ট পরীক্ষায় বুঝতে পারবেন? চাই। আচ্ছা, তাহলে স্যার সেক্ষেত্রে যদি চাই। আপনাদের এই টপিকটা একটু কঠিন কঠিন মনে হয়, আমি যেটা করব নেক্সট ক্লাস অর্থাৎ আজকে বুধবার, নেক্সট যে সোমবার, সেদিন আমি একটা ডাউট সলভিং ক্লাস, আপনাদের কি প্রবলেম হচ্ছে সবার সাথে কথা বলে প্রবলেম সলভ করার পর আমরা একটা এক্সামে চলে যাবো। ঠিক আছে, তো আশা করি সেটা আপনাদের কাজে দেবে। সো ডাউট সলভিং ক্লাসটা একটু মাথায় রাখেন, ডাউট সলভিং ক্লাসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ,
এইটা হ্যাঁ একজন লিখছেন স্যার এটা একটু বেশি কমপ্লেক্স। আই আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট যে রাইট ফর্ম অফ ভার্ব এর রুলস গুলো একটু কমপ্লেক্স হবে। তো আপনারা একটা প্র্যাকটিস করে আসেন, তারপর আমি আপনাদেরকে এটা দিব। তো ঠিক আছে বাচ্চারা, আজকের মতো এই পর্যন্ত, 30 বেজে গিয়েছে। দেখা হবে আসসালামু পরবর্তী আলাইকুম ক্লাস। স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।